আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের যতটা উদ্বেগ উৎকণ্ঠা আছে, আন্তর্জাতিক মহলের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু তার চেয়ে কোনো অংশেই কম না। আপনারা দেখেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আসছেন একজনের পর একজন। বাংলাদেশে যে মার্কিন দূতাবাস আছে তার যিনি রাষ্ট্রদূত তিনি বারবার বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কথা বলছে ইউরোপিয়ান ইউনিয়ন, সেই সঙ্গে নিজেদের মতো করে কথা বলছে চায়না, কথা বলছে রাশিয়া, এবং আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশ সফর করবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। সুতরাং বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে নানান রকম তৎপরতা আমরা লক্ষ্য করছি এবং প্রতিটি দেশ বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন যার যার মতো করে। আগামী নির্বাচনটিকে তারা যার যার মতন করে সুষ্ঠু দেখতে চান। আগামী নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যেকের মনে হচ্ছে আলাদা আলাদা রকম পরিকল্পনা আছে, এবং ঘরের পাশের ভারত তো আসলে 24 ঘন্টাই আছে এবং তারা নানানভাবে চেষ্টা করছে নির্বাচন সুষ্ঠু হোক, কিন্তু সরকার যেন পরিবর্তন না হয়। এই অদ্ভুত এক সোনার পাথর বাটির আশা নিয়ে ঘরের পাশের ভারত আছে। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিক বিষয়ক বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিকের সাথে গতকালকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মহাপরিচালক এবং পররাষ্ট্র সচিব এই দুজনের সঙ্গেই বৈঠক হয়েছে। মিরা রেজনিক খুব স্পষ্টভাবে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছেন, নির্বাচন সুষ্ঠু করবার ব্যাপারে সরকারের কি পরিকল্পনা তা জানতে চেয়েছেন, এবং নির্বাচনটি সকলের অংশগ্রহণে যেন একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের নির্বাচন হয় সেই বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে। এবং যেই বিষয়টির উপর খুবই শক্তভাবে জোর দিয়েছেন মিরা, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করবার জন্য কি করা যায়, এবং এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার জন্য যদি যুক্তরাষ্ট্রের কোনো রকম কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেটা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের গুম, বিচার বহির্ভূত হত্যা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে। এবং মীরা খুব পরিষ্কারভাবে বলেছেন যে র্যাবের উপরে যে নিষেধাজ্ঞা বা স্যাংশন এসছে এটা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনেরই একটা খুব স্পষ্ট ইঙ্গিত যে বাংলাদেশে ক্রমাগত ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়, এবং সে কারণে রাষ্ট্রীয় বাহিনীর উপরে এই স্যাংশন দেয়া হয়েছে। যদিও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে নাকি প্রতিটি গুলির হিসাব দেয়া হয়, 7 মার্ডারের কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত অপরাধের দায় বাহিনী নেবে না, রাষ্ট্র নেবে না। কিন্তু আমরা তো জানি, আমরা তো দেখেছি বাংলাদেশের সিস্টেম্যাটিক ওয়েতে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীগুলো, সরকারি সংস্থাগুলো সাদা পোশাকে এসে আমাদের মানুষকে তুলে নিয়ে যায়। তাদের কেউ ফিরে আসেন, কেউ আর কখনোই ফিরে আসেন না। তাদেরকে দিনের পর দিন আয়না ঘরের মতন জায়গায় আটকে রাখা হয়, টর্চার করা হয়। তারা কোনোদিন আর পরিবারের কাছে ফিরতে পারবেন কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন থাকে। এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ভয়াবহতা আসলে কতটুকু সেটা যদি আমরা আমাদের দেশের সংস্থাগুলো বাদও দেই, আমাদের মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদের রিপোর্ট বাদও দেই, আমরা কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্যান্য যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে তাদের রিপোর্ট থেকে আমরা পরিষ্কার জানতে পারবো। মানবাধিকারের প্রসঙ্গে যেমন মিরা রেজনিকের সাথে কথা হয়েছে, একইভাবে মানবাধিকার প্রসঙ্গে কথা বলেছেন জাতিসংঘ, এবং জাতিসংঘের তরফ থেকে খুব পরিষ্কার বলা হয়েছে যে ডক্টর ইউনুস সহ মানবাধিকার কর্মীদের আইনি হয়রানি করা হচ্ছে। জাতিসংঘ বলছেন, আমি একটু আজকের পত্রিকা থেকে যদি পড়ি, জাতিসংঘে বলছে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের সদস্যদের আইনি প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি করা হচ্ছে বলে উদ্বেগ জানান জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন। মঙ্গলবার এক বিবৃতিতে কমিশনের মুখপাত্র রাভিনা
সামদাসানি বলেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের জন্য পরিচিত এবং সম্মানিত নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস ও মানবাধিকার সংস্থা অধিকারের 2 নেতা সহ বাংলাদেশের মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের সদস্যদের হয়রানি নিয়ে কমিশন খুবই উদ্বিগ্ন। আপনারা জানেন যে অধিকারের 2 জন অত্যন্ত সম্মানিত কর্মী, একজন হচ্ছেন এলান ভাই এবং আরেকজন হচ্ছেন অধিকারের শুভ্র ভাই, এবং এই দুজনের বিরুদ্ধেই ধারাবাহিকভাবে সরকার নানান রকম হয়রানিমূলক মামলা করছে, তাদেরকে ভয়ভীতির মধ্যে রাখা হয়েছে, অধিকারের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং অধিকার যাতে কোনো রিপোর্ট প্রকাশ করতে না পারে, অধিকার যেন কোনো রকম কোনো মানবাধিকার সংক্রান্ত কাজ করতে না পারে, সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে খুব শক্তভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং এই দুজনের ব্যাপারেই আমাদের জাতিসংঘের তরফ থেকে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘ তার বিবৃতিতে বলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের সব মানুষের কল্যাণ ও সুরক্ষায় মানবাধিকার কর্মী ও অন্যান্য নাগরিক সমাজের প্রতিনিধির কাজের নিরাপদ পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। ডক্টর ইউনুস আদালতে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন, কিন্তু এর মধ্যে তার বিরুদ্ধে বিশেষ করে সরকারের উচ্চ পর্যায় থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে তা যথাযথ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের ন্যায় বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করবে বলে আমরা উদ্বিগ্ন। এর বাইরে তিনি আরও বলেন যে অধিকারের নেতা আদিলুর রহমান খান মানে শুভ্র ও নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে মামলাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এগুলোর রায় আগামী 7 সেপ্টেম্বর ঘোষণা করা হবে। 10 বছর আগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ করা হয়েছে। উভয়কেই হয়রানি ভয়ভীতি দেখানো হয়েছে, তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি। সুতরাং নাসির উদ্দিন এলান এবং আদিলুর রহমান শুভ্র সহ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মামলার ব্যাপারে খুব শক্ত ভাষায় বিবৃতি দিয়েছে জাতিসংঘ। নাথিং গোজ আননোটিসড বলে একটা কথা আছে। বাংলাদেশে গত 10-15 বছর যে সিস্টেম্যাটিক এবং রাষ্ট্রীয় মদদের যেই ধরনের বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার কর্মীদের উপর নানান রকম হয়রানি, ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে যে কোনো কারণেই হোক সরকারের সর্বোচ্চ পর্যায়ের রাগ এবং ক্ষোভ, তার বহিঃপ্রকাশ বিভিন্ন রকম মামলার মধ্য দিয়ে, এই কোনো কিছুই কিন্তু আসলে আননোটিস যায়নি এবং সমস্ত কিছুই এসে জমা হয়েছে ঠিক নির্বাচনের আগে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সরকারের ব্যাপারে ওয়েস্ট বা মানবাধিকার বা গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন যে দেশগুলো, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য যেই পশ্চিমা দেশগুলো, তাদের যেমন উদ্বেগ রয়েছে, পাশাপাশি সরকারকে এক ধরনের কুশন দেওয়ার চেষ্টা করছে চীন বা রাশিয়ার মতন দেশগুলো। আপনারা জানেন যে আগামী 7 তারিখেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের এই সফর কিন্তু একটা খুব স্পষ্ট বার্তা এবং এই বার্তাটি খুব সাদা চোখেই বলা যায় যে সরকারকে এক ধরনের কমফোর্ট দেওয়া। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আমরা দেখেছি যে সরকার বেশ শক্তভাবে রাশিয়ার পক্ষে আছে। জাতিসংঘে যতগুলো প্রস্তাব এসছে এই আগ্রাসনের বিরুদ্ধে, তার একটিতেও বাংলাদেশ ভোট দেয়নি, একটা ছাড়া, আর সবগুলোতে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল এবং ভোটদানে বিরত থাকা কিন্তু মূলত এই আগ্রাসনের পক্ষেই যায়। আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী টাইম টু টাইম নিষেধাজ্ঞার বিরুদ্ধে খুব জোরালো ভাষায় কথা বলেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমারা যে নিষেধাজ্ঞা দিয়েছে তার ফলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের মানুষ সাফার করছে ইত্যাদি। কিন্তু এই নিষেধাজ্ঞা দেওয়ার যে রুট কজ আগ্রাসন, ঘরের পাশের ছোট্ট দেশের উপরে আগ্রাসন, ইউক্রেনের উপর আগ্রাসন, সেটা নিয়ে কিন্তু আমরা বাংলাদেশ সরকারকে কখনোই কথা বলতে দেখি নাই। আমরা দেখেছি সরকারের সঙ্গে রাশিয়ার একটি চমৎকার সম্পর্ক, এক ধরনের কুশনিং চাচ্ছে সরকার আসলে চায়না রাশিয়ার মতন দেশগুলোর কাছ থেকে। কারণ
দুই ভাগে বিভক্ত পৃথিবী, এক পাশে গণতন্ত্র, এক পাশে চায়নার মতন একনায়কতান্ত্রিক যেই সরকারগুলো আছে, এই দুটোর মাঝখানে সরকার হয়তো ভাবছে যে এইবার যদি যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হয় আমাকে আসলে চায়না রাশিয়ার ছত্রছায়ায় থাকতে হবে, কারণ ওয়েস্ট আমাদের সাথে আর সেভাবে সম্পর্ক রাখবে না। কারণ যেসব দেশে গণতন্ত্র বা মানবাধিকার থাকে না সেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আসলে কিছুটা হলেও অন্যরকম হয় এবং তাদের সম্পর্কের এক ধরনের পরিবর্তন দেখা যায়। তো সেই পরিবর্তনকে মাথায় রেখেই সরকার সম্ভবত রাশিয়া বা চায়নার মতন দেশগুলোর দিকে ঝুঁকতে চাইছে। এবং রাশিয়ার ব্যাপারে আরও একটা ব্যাপার আসলে না বললেই না, যে রাশিয়ায় মানে বাংলাদেশ সরকারের যে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যখনই আমরা দেখেছি যে পশ্চিমা বিশ্ব কথা বলছে, ভিসা নীতি এসছে, তখন কিন্তু আমরা দেখেছি রাশিয়া খুবই খোলাখুলি, খুবই ওপেনলি বলেছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, ঠিক যেই ভাষায় চায়নাও বলেছে যে এগুলো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আসলে পশ্চিমে নাক গলানোর কোনো সুযোগ নেই। এবং এটা নিয়ে আমরা রাশিয়া এবং পশ্চিমের মধ্যে পাল্টাপাল্টি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিও দেখেছি। রাশিয়া যখন বিবৃতি দিয়ে বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের নাক গলানো, তখন পশ্চিমারা আবার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে তাহলে ইউক্রেনে যে রাশিয়ার আগ্রাসন সেটাকে আমরা কি বলবো, আভ্যন্তরীণ বিষয় কি সেটা নাক গলানো নয়? এবং আরেকটা বিষয়, মস্কোতে তাদের 11th মস্কো সিকিউরিটি কনফারেন্স হয়েছিল 2023 এই বছরের শুরুতে। সেখানে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী, হি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, তিনি সেটা অ্যাটেন্ড করেন এবং সেখানে তিনি স্পষ্টভাবেই ডেপুটি ডিফেন্স মিনিস্টার, মস্কোর ডিফেন্স মিনিস্টারের সাথে তিনি বসেন এবং তিনি খুব স্পষ্টভাবেই স্যাংশন নিয়ে বা জেনারেল স্যাংশন নিয়ে অনেকগুলো কথা বলেন, যেটা পশ্চিমাদের বিপক্ষে যায় এবং খুবই স্পষ্টভাবে এক্সপ্লিসিটলি যেটা রাশিয়াকে সমর্থন দেয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই যে ভাগ হয়ে যাওয়া, ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং বাংলাদেশ আসলে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই ন্যাকা নীতি খুব সম্ভবত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আর সম্ভব না। এবং এটা আসলে এই নীতি আসলে কোনো নীতি না, সকলের সঙ্গে বন্ধুত্ব বলে আসলে সম্ভব না। আপনি একই সঙ্গে চায়না, একই সঙ্গে আমেরিকা, একই সঙ্গে রাশিয়ার সমান বন্ধু হবেন এবং কারোর সঙ্গে আপনার কোনো বৈরিতা হবে না, দ্যাট ইজ জাস্ট ইম্পসিবল। এইটা এতদিন পর্যন্ত এক ধরনের উপরে উপরে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখেছি, কিন্তু যতই নির্বাচন ঘনিয়ে আসছে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের প্রশ্ন খুব জোরালোভাবে সামনে আসছে, ততই কিন্তু এই ভাগটাকে আমরা খুব স্পষ্ট দেখছি। এরই মধ্যে G20 সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন, তার পরপরই ফ্রান্স থেকে ইমানুয়েল ম্যাক্রো আসবেন। এটা আনাদার ভেরি ইম্পর্টেন্ট ট্যুর আমি মনে করি। ম্যাক্রোর সাথে কি আলাপ হবে আমরা জানি না, অস্ত্র নিয়ে আলাপ হতে পারে, নির্বাচন নিয়ে আলাপ হতে পারে। এবং ম্যাক্রোর একটা নীতির ব্যাপারে অবশ্য খুব স্পষ্টই বলা যায় যে ম্যাক্রো মনে করে ইউরোপিয়ান ইউনিয়নের স্বাধীনভাবে দাঁড়ানোর সময় এসছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন অনেকটা কলোনির মতো কাজ করে আমেরিকার। সেই জায়গা থেকে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের আমেরিকার বলয় থেকে মুক্তি চান এবং তিনি চান যে ইউরোপিয়ান ইউনিয়ন যেন শক্তভাবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এবং তিনি আসলে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর নেতৃত্ব ফ্রান্সের হাতেই ফিরে পেতে চান। তো সুতরাং এই নানান রকম আন্তর্জাতিক টানাপোড়েনের মধ্যে একটার পর একটা সফর গুরুত্বপূর্ণ, ভীষণ রকম গুরুত্বপূর্ণ, যেখানে নির্বাচনের আছে আর 2-3 মাস, সেইখানে বিশেষ করে একজনের পর একজন রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, চায়না, ভারত একটির পর একটি সফর। এবং ডেফিনেটলি এই সফরগুলোর উপরেই অনেকাংশে নির্ভর করবে আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে।